যে ব্যক্তি তার জীবনে কোনো ভুল করেননি তিনি নতুন কিছু করার চেষ্টাও করেননি। আর এরকমটাই ধারণা ছিল পৃথিবীর মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের। 1879 সালের 14 মার্চ জার্মানির উলুম শহরের একটি ইহুদি পরিবারে স্যার অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম হয়। তার জন্মের পরেই ডাক্তাররা লক্ষ্য করেন যে অন্যান্য শিশুদের তুলনায় তার মাথাটি আকারে বেশ বড়, তাই তাকে একজন প্রতিবন্ধী শিশু বলেই ধরে নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও অ্যালবার্টের মস্তিষ্ক এতটাই ক্ষুদ্রাত ছিল যে আজও তার সমান প্রতিভার মানুষ খুঁজে পাওয়া যায়নি। আজ থেকে প্রায় 65 বছর আগে আইনস্টাইনের মৃত্যু হয়েছে, কিন্তু আজও বিজ্ঞান তার গবেষণার অস্তিত্ব ছাড়া প্রায় অচল। আর সে কারণেই সকলে তার মস্তিষ্ক সম্পর্কে বিশেষভাবে জানতে আগ্রহী। তার মস্তিষ্কে এমন কি ছিল যা তাকে এই জায়গায় এনেছে? কেন আজ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে পরিচিত? তার ব্রেনের কোনো অংশ কি অতি প্রাকৃতিক অর্থাৎ সুপার ন্যাচারাল ছিল? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। যখন অ্যালবার্টের জন্ম হয় তখন তার মাথাটা যে কোনো স্বাভাবিক শিশুর তুলনায় বড় ছিল। সাধারণত 1 থেকে 2 বছরের মধ্যে শিশুরা কথা বলতে শিখে যায়, কিন্তু অ্যালবার্ট 4 বছর বয়স পর্যন্ত একেবারেই কথা বলতে পারতেন না। কিন্তু একদিন যখন রাতে তিনি তার বাবা মায়ের সাথে খেতে বসেছিলেন, তখন হঠাৎই অ্যালবার্ট বলে ওঠেন যে তার স্যুপটা খুবই গরম। হঠাৎ করে তার এই স্পষ্ট কথা শুনে তার বাবা মা প্রচণ্ড অবাক হয়ে যান, তার সাথে অবশ্য খুশিও হন। কিন্তু পরে যখন অ্যালবার্টকে জিজ্ঞেস করা হয় যে কেন এতদিন তিনি কথা বলেননি, তখন অ্যালবার্ট একটি অদ্ভুত উত্তর দেন। তিনি বলেন যে এতদিন সবকিছুই ঠিকঠাক ছিল, তাই তিনি কথা বলার প্রয়োজন মনে করেননি। অ্যালবার্টের জীবনের সঙ্গে যুক্ত এরকম অদ্ভুত ও মজার ঘটনা আরও অনেক আছে। বড় হওয়ার পরেও তার এমন কিছু অভ্যাস ছিল যা শুনলে যে কেউ অবাক হয়ে যান। যেমন অ্যালবার্ট আইনস্টাইন তারিখ বা সাল মনে রাখতে পারতেন না, এমনকি তার নিজের ফোন নম্বরও তিনি মনে রাখতে পারতেন না। একবার তার এক সহকর্মী তার থেকে ফোন নম্বর চাইলে তিনি ডায়েরিতে নিজের ফোন নম্বর খুঁজতে শুরু করেন। এই দেখে তার সহকর্মী প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞাসা করেন যে কেন তিনি নিজের ফোন নম্বর মনে রাখেন না। তখন আইনস্টাইন বলেন, বই খুললেই যে জিনিস পাওয়া যাবে তা মনে রেখে তিনি কি করবেন? আইনস্টাইন কখনো জুতোর মধ্যে মোজা পরতেন না, কেননা ছোটবেলায় তার মোজা প্রায় ফুটো হয়ে যেত। কারণ তার পায়ের আঙুলগুলো আকারে অনেক বড় ছিল, তাই তিনি মোজা পরাই ছেড়ে দেন। এমনকি তার জুতোর ফিতেও অন্য কেউ বেঁধে দিত, কেননা তিনি নিজের জুতোর ফিতে নিজে বাঁধতে পারতেন না। আইনস্টাইন প্রায়ই একটা কথা বলতেন যে তিনি বিশেষ কিছু নন, কিন্তু তিনি এমন একজন ব্যক্তি যিনি খুবই কৌতূহলী। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে প্রথম থেকে আইনস্টাইন এতটা বুদ্ধিমান মানুষ ছিলেন না। ছেলেবেলায় পড়াশোনায় তিনি খুবই দুর্বল ছিলেন, তাই সকলেই তাকে বোকা মনে করত। তাছাড়া তার কিছু অভ্যাসের জন্য কেউ কেউ তাকে শারীরিক বিকলাঙ্গ বলতো। বিশেষ করে তার শিক্ষকরা তাকে একেবারেই পছন্দ করতেন না, কেননা অঙ্ক আর বিজ্ঞান ছাড়া আর কোনো বিষয় তার মগজে ঢুকত না। শৈশব থেকেই বই পড়া বিদ্যায় আইনস্টাইনের বিশেষ ভক্তি ছিল না, অথচ এ সমস্ত কিছু সত্ত্বেও সারা পৃথিবীর সামনে এমন কিছু থিওরি উপস্থাপন করেন যা ছাড়া বিজ্ঞানের দুনিয়া আজও অচল। আর এই কারণেই তার মস্তিষ্ক ও ভাবনা শক্তি রীতিমতো চর্চার বিষয়। 1955 সালের 18 এপ্রিল আইনস্টাইনের মৃত্যুর পর প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়াই গবেষণার জন্য আইনস্টাইনের ব্রেনটি আলাদা রাখেন এবং হাসপাতাল থেকে পালিয়ে যান। এই কাজের জন্য ডক্টর হার্ভেকে হাসপাতাল থেকে বহিষ্কৃত করা হয়, কিন্তু তিনি বলেছিলেন যে কেবলমাত্র গবেষণার জন্যই তিনি এ কাজ করেছিলেন, আর তিনি আইনস্টাইনের ব্রেন নিয়ে গবেষণা করবেন এমন কথাও দেন। তিনি ভেবেছিলেন এ থেকে ভবিষ্যতে বিজ্ঞান ও বিজ্ঞানী উভয়েরই লাভ হবে, কিন্তু গবেষণা করার জন্য অনুমতি না পাওয়ায় ডক্টর হার্ভে তার ব্রেনটিকে একটি জারের মধ্যে ভরে রাখেন। পরে আইনস্টাইনের পুত্র হান্স অ্যালবার্ট আইনস্টাইনের অনুমতি পাওয়ার পর ডক্টর হার্ভে তার গবেষণার কাজ শুরু করেন। প্রথমে তিনি অ্যালবার্টের ব্রেনটি ওজন করেন এবং সেটা ছিল 1230 গ্রাম। এটা সাধারণ মানুষের মস্তিষ্কের ওজনের তুলনায় অনেকটাই কম ছিল, কেননা সাধারণত মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1400 গ্রাম হয়ে থাকে। এরপর ডক্টর হার্ভে অ্যালবার্টের ব্রেনটিকে 240টি ভাগে ভাগ করেন। তারপর সেই টুকরোগুলো পৃথিবীর বিখ্যাত গবেষকদের কাছে পাঠিয়ে দেন, যাতে তারা সকলেই পরীক্ষা করে দেখতে পারেন যে আসলে আইনস্টাইনের মস্তিষ্কে বিশেষ কী ছিল যা সাধারণ মানুষের মস্তিষ্কে থাকে না। এরপর ডক্টর হার্ভে অ্যালবার্টের ব্রেন টিস্যুগুলোর 1000টি মাইক্রোস্কোপিক স্ল্যাব বানান, যাতে আইনস্টাইনের ব্রেনটির পরীক্ষা ভালোভাবে করা যায়।
গবেষণা থেকে পাওয়া যায় যে অ্যালবার্টের মস্তিষ্কে সাধারণ মানুষের তুলনায় বেশি সেল অর্থাৎ কোষ ছিল। তার ব্রেনের সেরিব্রাল কর্টেক্স নামক অংশটি একটি সাধারণ মানুষের তুলনায় বেশ আলাদা ছিল। এই সেরিব্রাল কর্টেক্স ব্রেনের একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এটা সমস্ত জটিল সমস্যা অনুধাবন করার জন্য মুখ্য ভূমিকা পালন করে। আর এটা এমনই একটি অংশ যেটা অদ্ভুতভাবে বিকশিত হয়। বিজ্ঞানীদের মতে এই কারণের জন্যই তার মস্তিষ্কে বিভিন্ন অদ্ভুত এবং অসাধারণ ভাবনা জায়গা করে নিত। যখন বিজ্ঞানীরা আবার আইনস্টাইনের ব্রেনটিকে পরীক্ষা করতে শুরু করেন তখন তারা প্রচণ্ড অবাক হয়ে যান। তার মস্তিষ্কে রিঙ্কেল প্যারাইটাল ওপারকিউলাম নামক অংশটি অনুপস্থিত ছিল। এই কারণে তার ব্রেনের প্যারাইটাল লোবের আকার সাধারণ মানুষের তুলনায় 20% বড় ছিল। বিজ্ঞানীদের মতে এই কারণেই সাধারণ মানুষের তুলনায় আইনস্টাইনের চিন্তা এবং কল্পনা শক্তি ও গাণিতিক কৌশল অনুধাবন করার ক্ষমতা অনেক বেশি ছিল। তাছাড়া ব্রেনে নিউরনের ঘনত্ব 17% বেশি ছিল। এই কারণে তার ব্রেনে জায়গাও ছিল প্রচুর। বিজ্ঞানীদের মতে এজন্যই আইনস্টাইনের মনোযোগ ও দূরদর্শিতা অন্যদের থেকে অনেক বেশি ছিল। গবেষকদের মতে তার ব্রেনে ভাঁজও বেশি ছিল, যা তার অগাধ বুদ্ধিমত্তার পিছনে লুকিয়ে থাকা আরও একটি কারণ। অ্যালবার্টের ব্রেনটি 40টি ভাগে আমেরিকার ফিলাডেলফিয়া শহরের মাটার মিউজিয়ামে সংরক্ষিত আছে। বন্ধুরা, বর্তমানে বিজ্ঞানের বিপুল অগ্রগতি ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও আজও আইনস্টাইনের ভাবনাশক্তি ও বুদ্ধিমত্তা একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে। কিন্তু বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে আইনস্টাইনের মস্তিষ্কের আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হবে। ডক্টর হার্ভে অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেন নিয়ে যা করেছেন সেটা ঠিক না ভুল, সেই সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।